বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো, দেখো তোমাদেরকে আমি পড়াবো আজকে প্রাথমিক বিজ্ঞান। দেখো, প্রাথমিক বিজ্ঞান বই নিয়ে তোমরা হাজির হয়ে যাও। বই, খাতা, কলম তোমরা নিয়ে বসো। আজকে আমি তোমাদেরকে পড়াবো, দেখো কয়েকটি কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে হাজির হয়েছে। কিছু প্রশ্ন তোমাদেরকে আমি পড়াবো। এই প্রশ্নগুলি হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমাদের যেহেতু তোমরা ক্লাস 4-এ, তোমাদের যে প্রশ্নগুলি আসবে এগুলি কিন্তু কি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আকারে আসবে। যোগ্যতা এখন বলা যায় তোমরা কি এখন যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। তোমাদেরকে কয়েকটি প্রশ্ন এখানে কি পরপর একসাথে দেওয়া থাকবে। তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন তোমাদের প্রথম এক কথায়, তারপর আরেকটু বড়, এবং তারপর হচ্ছে বিস্তারিত। সবগুলি প্রশ্ন তোমাদেরকে কি একসাথে এক প্রশ্নের মধ্যে দেওয়া হবে, তোমরা একসাথে উত্তর দিবে। এটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে এইভাবে লিখতে হবে তোমরা কি বুঝতে পেরেছো, এবং এটা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রিডিং থেকে পাবে। তোমাদেরকে এই জন্য কিন্তু পঠনটা বেশি জোর দিতে বলা হয়েছে। তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা ছোট ছোট প্রশ্নগুলি একসাথে একত্রিত করে তোমাদেরকে যোগ্যতা ভিত্তিক হিসেবে প্রশ্ন আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই পেয়েছো। লেসন প্ল্যান তোমরা নিশ্চয়ই হাতে পেয়েছো। লেসন প্ল্যানেও কিছু তোমাদের কি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলি পড়লেও তোমরা কিন্তু পরীক্ষাতে অনেকটা হেল্প পাবে। এই প্রশ্নগুলি তোমরা পড়বে, এখান থেকে তোমরা কি ইম্পর্টেন্ট পেতে পারো। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এখন যেহেতু তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের প্যাটার্ন কিন্তু লেসন প্ল্যানে আছে, আমি লেসন প্ল্যান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরা পড়ো। আর তোমাদের যে পাঠগুলি এখন যাচ্ছে এগুলি কিন্তু আমি আগে বলেছি তোমাদের এগুলি প্রথম শ্রেণী অভিক্ষার জন্য। তো প্রথম শ্রেণী অভিক্ষাতে 1, 2, 3 আমাদের 3টি অধ্যায় রয়েছে। এই 3টি অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি একসাথে আমরা পড়িয়ে দিয়েছি। তোমরা সবাই নিশ্চয়ই পেয়েছো। আর এখন তোমাদেরকে বড় প্রশ্নগুলি যতটা সম্ভব তোমাদের বড় প্রশ্ন এখন পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন জগৎভিত্তিক প্রশ্ন পড়িয়ে দিচ্ছি। প্রশ্ন নাম্বার দেখো 1, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা বেশি? তারপরে একটা পরিবেশ যে পরিবর্তন হয়, পরিবেশ অবশ্যই পরিবর্তন হয়, তাহলে পরিবেশ পরিবর্তনের মধ্যে এখানে অনেক কিছু কি এখানে পরিবেশগত, তারপর কি স্থানগত বিভিন্ন ধরনের পরিবর্তনের লক্ষণীয়। তো এখানে তোমাদেরকে বোঝানো হচ্ছে পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা বেশি। তাহলে এখানে কিন্তু মূল কথা হচ্ছে কি মানুষ, কারণ পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা কি সবচেয়ে বেশি। তারপর পরিবেশ পরিবর্তনের কারণগুলো লেখো। তাহলে পরিবেশ পরিবর্তনের কারণগুলোর মধ্যে রয়েছে 2টি। তাহলে পরিবেশ পরিবর্তন মূলত 2টি কারণে হয়ে থাকে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, 2 মানুষের নানা কর্মকাণ্ড। তাহলে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, তারপর কি বিভিন্ন ভূমিধস, তো এসব কারণে কিন্তু কি প্রাকৃতিক এসব কি বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু পরিবেশ পরিবর্তন হয়ে যায়। পরিবেশ বিভিন্ন রকম কি এক পরিবেশ থেকে তখন অন্য পরিবেশে রূপান্তর হয়ে যায়। ভূমিধসের কারণে কি একটা পরিবেশের কি পরিবর্তন বলতে এখানে তোমাদের আচ্ছা, এখানে পরিবেশের তোমাদের পরিবর্তন বলতে বোঝানো হয়, কারণ পরিবেশের পরিবর্তন যখন হয় তখন কি উদ্ভিদ এবং প্রাণীর জন্য সেটি হুমকি হিসেবে কি এটা রূপ নেয়। কারণ যেখানে পরিবেশ যদি বিভিন্ন রকম তার ধারাবাহিকতার পরিবর্তন, তার অবস্থানগত পরিবর্তনের হয়, তখন কি হয়, তখন উদ্ভিদ এবং প্রাণীর জন্য এটি কি হুমকি স্বরূপ হিসেবে ধরা পড়ে, হুমকির সম্মুখীন হয়। যেমন পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং কি প্রাণীর আবাসস্থল কি ধ্বংস হয়ে যায়। তারপর হয় উদ্ভিদ ও প্রাণী বিপন্ন হয়ে যায় এবং বিলুপ্ত হয়ে যায়। কারণ জলজ পরিবেশে যেমন
আহ, জলের প্রাণীরা বাস করতে পারে, সেখানে কি অন্য প্রাণী সেখানে বসবাস করতে পারে না। তেমনি বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ কি খাপ খাইয়ে চলতে পারে। তো পরিবেশ যখন অবস্থানগতভাবে বা বিভিন্নগতভাবে পরিবেশগতভাবে যদি পরিবর্তনের কি সম্মুখীন হয়, তখন প্রাণীদের জন্য এটি কি হুমকির সম্মুখীন হয়। আচ্ছা, তারপরে আছে এখানে গরমবা দেখো, পরিবেশ পরিবর্তনের ফলে আবহাওয়াতে কি কি পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু একসাথে দেওয়া থাকবে। এখানে কগুলি একসাথে তোমাদেরকে 1 নম্বর হিসেবে সব এখানে 3টা প্রশ্ন একসাথে দেওয়া থাকবে, তোমাদেরকে 3টা প্রশ্নই উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো এখন দেখো, পরিবেশ পরিবর্তনের ফলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হয়, যেমন বৃষ্টিপাতের পরিবর্তন ও তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এখন আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আরেকটি প্রশ্ন দেখো, বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? এখানে আমরা একসাথে করে লিখতে পারি। দেখো কি প্রশ্ন, বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? এখানে একটি প্রশ্ন, ঠিক আছে। এখন আরেকটি প্রশ্ন আবার দেওয়া আছে, মানুষ ও প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে, তা কোথা থেকে আসে? এখানে দেখো কোথা থেকে আসে, এখানে কি একসাথে কি প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো, উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতার 4টি বাক্য লিখো। উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতার 4টি বাক্য লিখো। এখানে 4টি বাক্য দিয়ে তোমরা বুঝিয়ে লিখতে হবে। 4টি বাক্য লিখো। দেখো, আমি কি বলেছি, বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? তাহলে বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। বেঁচে থাকার জন্য এখানে মানুষেরটা বোঝানো হচ্ছে। বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? বেঁচে থাকার জন্য কি অক্সিজেন প্রয়োজন। মানুষ ও প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে, তা কোথা থেকে আসে? তাহলে মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করে, তা উদ্ভিদ থেকে আসে। তোমাদেরকে আগেও বলা হয়েছে উদ্ভিদ থেকে আসে। উদ্ভিদ বাতাস থেকে, বায়ু থেকে কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা মানুষের জন্য কি ক্ষতিকর, বিষ। আর তার বিনিময়ে উদ্ভিদ যা ছাড়ে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা ছাড়ে, তাই হচ্ছে কি অক্সিজেন। আর অক্সিজেন মানুষ এবং অন্যান্য প্রাণী কি করে, তা গ্রহণ করে, এবং আমরা তখন যা ছাড়ি তাই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতার 4টি বাক্য। তাহলে তোমরা এমনভাবে 4টি বাক্য লিখবে যা অর্থযোগ্য হয়, অর্থবোধক হবে। যেমন উদ্ভিদ থেকে মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য পায়। আবার এখানে একটি বাক্য শেষ, আবার প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে, যেমন মৌমাছি। 2টি হলো। তারপর বড় উদ্ভিদ ছোট উদ্ভিদের আশ্রয়স্থল। আবার এখানে 4টি দেখো, আবার বিভিন্ন পাখি বিভিন্ন উদ্ভিদের ডালে বাসা বাঁধে। এখানে 4টি বাক্য কমপ্লিট হয়েছে। কিভাবে নির্ভরশীল হয়ে কি বেঁচে থাকে উদ্ভিদ ও প্রাণী। এখন দেখো, তোমাদের আরেকটি প্রশ্ন করিয়ে দিচ্ছি। দেখো, আরেকটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কাকে বলে? যাদের জীবন আছে, বংশবৃদ্ধি করে, খাদ্য গ্রহণ করে এবং যা মাটি ভেদ করে উপরে ওঠে, তাদেরকে উদ্ভিদ বলে।
তাহলে যাদের জীবন আছে, উদ্ভিদেরও কিন্তু জীবন আছে, না হলে কি সে বেড়ে উঠতে পারতো না। সে ছোট থেকে আরেকটু বড় এভাবে কি অনেক একদম একটা ছোট একটি গাছ ছোট থেকে শুরু করে সে চারা গাছ থেকে শুরু করে বৃদ্ধি পেতে পেতে মহিরুহে কি পরিপূর্ণতা লাভ করে। একটা বড় একটা কি শিকড় নিয়ে সে শিকড় থেকে শুরু করে শক্ত একদম চারা থেকে শুরু করে কি শক্ত শিকড়ে রূপান্তর হয়। তাহলে এটা কিভাবে কেন হচ্ছে? সেটি তার অবশ্যই কি জীবন আছে, তার প্রাণ আছে, তাহলে সে বেড়ে উঠতে পারতো না। তবে সেক্ষেত্রে প্রাণীর সাথে মানুষের সাথে তার পার্থক্য অবশ্যই রয়েছে। তাহলে এখানে বোঝাচ্ছে যাদের জীবন আছে এখানে বংশবৃদ্ধি করে। আচ্ছা, খাদ্য গ্রহণ করে। এখানে খাদ্য গ্রহণ করা হবে, বংশবৃদ্ধিটা এখানে তোমরা সাইলেন্ট রাখতে পারো। খাদ্য গ্রহণ করে এবং যা মাটি ভেদ করে উপরে উঠে তাদেরকে উদ্ভিদ বলে। তার মানে কি মাটি ভেদ করে উপরে উঠতে পারে তাদেরকে কি বলে? উদ্ভিদ বলে। তারপর হচ্ছে কি উদ্ভিদ পানি ছাড়া বাঁচে না, তা একটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে উদ্ভিদ যে পানি ছাড়া বাঁচে না তা একটি কি পরীক্ষার সাহায্যে একটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এই পরীক্ষণটি দেখানোর জন্য আমাদেরকে কি কি উপকরণ রয়েছে সেগুলো আমাদেরকে আগে দেখাতে হবে। প্রথম উপকরণ হিসেবে লিখবে 2টি টব, 2টি চারা গাছ, সূর্যের আলো এবং পানি। একটা ছবি হবে, তোমরা এটা বইতে পাবে। তারপর দেখো পরীক্ষা, 2টি টবে 2টি চারা গাছ লাগাই, একটি টব সহ চারা গাছ সূর্যের আলোতে রাখি ও পানি দিই, অন্য একটি টব সহ চারা গাছ সূর্যের আলোতে রাখি কিন্তু পানি দেব না। এখন পর্যবেক্ষণ আমরা করবো। আমরা 2টি কাজ আমরা করলাম। 1 সপ্তাহ পর দেখা যাচ্ছে পানিহীন চারা গাছটি মরে গেছে। এখন ফলাফলটা কি হবে? উপরোক্ত পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি উদ্ভিদ ছাড়া প্রাণী কি তাহলে উদ্ভিদ পানি ছাড়া বাঁচে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম উদ্ভিদ কি পানি ছাড়া বাঁচে না। তারপর আরেকটা প্রশ্ন দেখো, পানির অপর নাম জীবন, উক্তিটি কি সত্য? তাহলে আমরা সত্যতা প্রমাণ করব। পানির অপর নাম জীবন, উক্তিটি সত্য, কারণ পানি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচতে পারে না। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে এখন আরেকটা প্রশ্ন করে দিচ্ছি, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 5টি পার্থক্য লিখো। তাহলে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 5টি পার্থক্য লিখবে দেওয়া হলো। তাহলে উদ্ভিদের 5টি পার্থক্য এবং কি প্রাণীর 5টি পার্থক্য আমরা উল্লেখ করব। যেমন উদ্ভিদ কঠিন বা শুষ্ক খাদ্য গ্রহণ করতে পারে না, উদ্ভিদ চলাচল করতে পারে না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। 4, উদ্ভিদের রয়েছে শাখা প্রশাখা। 5 নম্বর, মৃত্যুর পূর্ব পর্যন্ত উদ্ভিদ বৃদ্ধি পায়। তাহলে এখানে প্রাণীরটা কি? প্রাণীর পার্থক্যটা, প্রাণী কঠিন তরল সব রকম খাদ্য গ্রহণ করতে পারে, প্রাণী চলাচল করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে কিন্তু অন্যের উপর কি উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল হয়ে থাকে। তারপর প্রাণীর রয়েছে চোখ, কান, নাক, মুখ, হাত, পা ইত্যাদি। আর নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রাণীর দেহের বৃদ্ধি ঘটে। একটি নির্দিষ্ট মাত্রায় প্রাণীর কি বৃদ্ধি অব্যাহত থাকে। তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে বাড়িটা দিচ্ছি, বেশি বাড়িতে জন্য যেহেতু আমি তোমাদেরকে কয়টি প্রশ্ন করিয়েছি, তোমাদেরকে আমি এখন 4টি প্রশ্ন বলেছি। 4টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে না। তোমরা 2 নং এখন যে 2 নং প্রশ্ন দিয়েছি 2 এবং 3 নং, তাহলে তোমরা 2 ও 3 নং প্রশ্ন SW করবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা SW করবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ